আজকে আমরা আলোর প্রতিসরণ মানে রিফ্র্যাকশন অফ লাইট এই বিষয় নিয়ে পড়ব। প্রতিসরণের আলোর প্রতিসরণ পড়তে গেলে প্রতিসরণ মানে আলোর প্রতিসরণ মানে হচ্ছে যখন কোনো আলোক রশ্মি এক মাধ্যম থেকে যেতে যেতে অন্য একটা মাধ্যমের বিভেদ তলে এসে পড়ে। এবং প্রতিফলনের ক্ষেত্রে কি হয়, সেই মাধ্যমের বিভেদ তলে আবার পুনরায় প্রথম মাধ্যমে ফিরে আসার ঘটনা হলো প্রতিফলন। এবার প্রতিসরণে কিন্তু আর সে পুনরায় প্রথম মাধ্যমে ফিরে আসবে না, এবার সে দ্বিতীয় মাধ্যমে প্রবেশ করবে। এই যে এই প্রথম মাধ্যম থেকে দ্বিতীয় মাধ্যমে প্রবেশের সময় আলোক রশ্মি সামান্য বেঁকে যায়। এই যে আলোক রশ্মির বেঁকে যাওয়ার ঘটনা কখন, যখন এক মাধ্যম থেকে আরেক মাধ্যমে প্রবেশ করে, সেই ঘটনাকে বলা হয় আলোর প্রতিসরণ বা রিফ্র্যাকশন অফ লাইট। এই আলোর প্রতিসরণের একটা রশ্মি চিত্র আমি এখানে এঁকেছি। এই প্রতিসরণের রশ্মি চিত্রতে আমি এখানে এদিকে একটা এক মাধ্যম, এদিকে দুই মাধ্যম, এদিকে এক মাধ্যম, এদিকে দুই মাধ্যম। আমরা এখানে অ্যাকচুয়ালি দু রকমের বিভেদ তল নিয়েছি, যেখানে একটা সমতল দ্বারা দুটো বিভেদ তল যুক্ত হয়েছে, আর এখানে দুটো মাধ্যমের সংযোগস্থল অনেকটা বক্রতলের মতো। আমরা দুটো ছবি দিয়ে এখানে বোঝানোর চেষ্টা করছি। এই ক্ষেত্রে যে বিন্দুতে আপতিত হচ্ছে কোনো রশ্মি, ঠিক আগের প্রতিফলনের ছবির মতোই সেই বিন্দুটাকে বলা হয় আপতন বিন্দু, আর এই রশ্মিগুলোকে বলা হয় আপতিত রশ্মি। সেই আপতন বিন্দুতে অঙ্কিত লম্বকে বলা হয় অভিলম্ব। তার সমতলের ক্ষেত্রে এই লম্ব আঁকতে কোনো অসুবিধা নেই, কিন্তু বক্রতলের ক্ষেত্রে এই লম্বটা হবে এই যে বিন্দু আপতন বিন্দু আছে সেই আপতন বিন্দুতে অঙ্কিত স্পর্শকের ওপর যে লম্ব, সেটাই হবে এই ক্ষেত্রে অভিলম্ব। ঠিক আছে, এই অভিলম্বের সঙ্গে আপতিত রশ্মি যে কোণ করে আছে অভিলম্বের সাথে, তাকে বলা হচ্ছে তার আপতন কোণ। এবার আপতিত হয়েছে, আপতিত হয়ে যাওয়ার কথা কোন রাস্তায়, ঠিক এই রাস্তায় যাওয়ার কথা। এখানে ডট ডট দিয়েছি কালো লাইনে, এটা ছিল ওর অ্যাকচুয়াল গতিপথ, এই লাইনে যাওয়ার কথা ছিল যদি এখানে দ্বিতীয় মাধ্যম না থাকতো তবে। কিন্তু ঘটনা যেটা, সেখানে কি হয়, সেই আলোক রশ্মিটা বেঁকে যায়। এবার আলোক রশ্মিটা কি হতে পারে, বেঁকে এদিকেও যেতে পারে, আমরা এদিকে একটা আলোক রশ্মি নিয়েছি, আবার বেঁকে এদিকেও আসতে পারে, আমরা এদিকে একটা আলোক রশ্মি নিয়েছি। তাহলে আমরা এখানে দুটো পার্ট করেছি। এখানে আলোক রশ্মি একবার বেঁকে যাচ্ছে, যেখানে আলোক রশ্মি অভিলম্ব থেকে আরো দূরে সরে গেল, এই অভিলম্ব থেকে আরো দূরে সরে গেল। আরেকটা পজিশনে আমরা করেছি কি, যেখানে অভিলম্বের আরো কাছে চলে এলো। এখানে আমরা একটা প্রতিসরণ কোণ দিয়েছি, এখানে অভিলম্বের কাছে চলে এসছে, এখানে আমরা আর দ্বারা ডিনোট করছি, আর এখানে আর প্রাইম দ্বারা ডিনোট করছি। এখানে প্রতিসরণ কোণের মানটা আপতন কোণের থেকেও বেড়ে গেল, অর্থাৎ অভিলম্ব থেকে দূরে চলে গেল। এই দুটো ঘটনাই ঘটতে পারে। কখন কোন ঘটনা ঘটে এবার বলে নেই। ঘনমাধ্যম থেকে লঘু মাধ্যম, এই যে ঘনমাধ্যম লঘু মাধ্যম কথাটা আমি ব্যবহার করলাম, এখানে কিন্তু আমরা ওই সাধারণ পদার্থের যে ঘনত্ব, সেই পদার্থের ঘনত্ব কিন্তু আসে না, ডেনসিটি এখানে আসে, সেটা হলো অপটিক্যাল ডেনসিটি, অর্থাৎ আলোকীয় ঘনত্ব। অর্থাৎ আলোর পথে আলো তার পথ চলার জন্য সেটা ঘন না লঘু তার উপর নির্ভর করে ঠিক হচ্ছে কোন মাধ্যম কতটা আলোকীয় ঘন বা কতটা আলোকীয় লঘু। অর্থাৎ কোনো এক মাধ্যমে আলোক রশ্মি যেতে বেশি বাধাপ্রাপ্ত হচ্ছে, তার মানে সেই জায়গাটা আলোর জন্য সেটি ঘনতর মাধ্যম। আবার কোনো জায়গায় স্মুথলি বেরিয়ে যাচ্ছে, তার মানে সেই জায়গাটা আলোর জন্য একটা লঘুতর মাধ্যম। তো সেই ক্ষেত্রে আমরা বলেছি, যদি ঘন থেকে আমরা দেখেছি, যদি ঘন থেকে লঘুর দিকে যায়, তাহলে আলোক রশ্মি অভিলম্ব থেকে প্রতিশ্রুতি রশ্মি অভিলম্ব থেকে আরো দূরে সরে যায়। ঠিক এইখানে যে ঘটনাটা ঘটেছে আর প্রাইম, ঠিক আছে, এখানে প্রতিসরণ কোণের মান তাহলে কি হবে, আপতন কোণের চেয়ে বেড়ে গেল। আর ঠিক যদি লঘু থেকে ঘন মাধ্যমে আসে, তবে এ অভিলম্বের আরো কাছে চলে আসে। এই যে এই ঘটনাটা ঘটবে এখানে, এখানে অভিলম্বের আরো কাছে চলে আসবে। এখানেও দেখিয়েছি, এখানেও দেখিয়েছি, দুটো ছবি আমি মিল করে দেখিয়েছি, অভিলম্বের আর কাছে চলে আসে। এবার দুটো ক্ষেত্রেই এই যে কোণের যে পরিবর্তন, কোনটা বেড়ে গেল বা কোনটা কমে গেল, আপতন কোণের থেকে যখন ঘন থেকে লঘু মাধ্যমে যাচ্ছে তখন অভিলম্ব থেকে দূরে সরে যাচ্ছে। এবার প্রতিসরণ কোণটা কি দাঁড়ালো, অভিলম্বের থেকে ইসের থেকে কিন্তু বেশি হয়ে গেল, আপতন কোণের থেকে কিন্তু বেশি হয়ে গেল। সেই ক্ষেত্রে এই যে কোণটুকু আর মাইনাস আই, তাই তো, এই কোণটুকু কত, এই টোটালটা হচ্ছে আর প্রাইম, এই টোটালটা হচ্ছে আর প্রাইম, আর এইটুকু হচ্ছে আই।
তাহলে এটার থেকে বাদ দিলে এই অংশটুকু কত হচ্ছে আর মাইনাস আই। এই আর মাইনাস আই পরিমাণ কোণটা কি হলো আরো সরে গেল। এই যে কোণের কৌণিক সরণ, এই যে কোণের সরণ, কৌণিক সরণ, এই ঘটনাটাকে বলা হয় কৌণিক চ্যুতি বা সুপুচ্যুতি, বা ইংরেজিতে একে বলে ডেভিয়েশন। এই ডেভিয়েশনের ক্ষেত্রে বুঝতেই পারছি যদি ঘন থেকে লঘু হয় তখন তার ভ্যালু আসে আর মাইনাস আই। এখানে আর প্রাইম দিয়েছি তাই এটা আর প্রাইম মাইনাস আই। আর যদি লঘু থেকে ঘন আসে অর্থাৎ এখানে প্রতিসরণ কোণের মান কমে গেল, এই ক্ষেত্রে কিন্তু হবে আই মাইনাস আর, আই মাইনাস আর। অর্থাৎ এই যে চ্যুতির মানটা আপতন কোণ আর প্রতিসরণ কোণের অন্তর হবে। কেন আমি অন্তর লিখেছি? কারণ কখনো আপতন কোণ বেশি হতে পারে, কখনো প্রতিসরণ কোণের মান বেশি হতে পারে। এই ক্ষেত্রে আপতন যখন চ্যুতিটা পজিটিভ হবে তখনই, যখন ঘন থেকে লঘু মাধ্যমে যাবে তখন চ্যুতির মান আসবে পজিটিভ, অর্থাৎ কোণটা তখন আমরা কোন দিকে বাড়ছে, কোণটা অ্যান্টি ক্লকওয়াইজ বাড়ছে, তাই সেটা পজিটিভ। আর যখন লঘু থেকে ঘন আসছে তখন ডেভিয়েশন বা চ্যুতিটা নেগেটিভ, কারণ তখন সেটা ক্লকওয়াইজে বর্ধিত হচ্ছে। ঠিক আছে, এই হলো কৌণিক চ্যুতি, এবং কৌণিক চ্যুতির মান কিভাবে পরিবর্তন হচ্ছে ঘন থেকে লঘু এবং লঘু থেকে ঘন সেটা আমরা স্পষ্ট বুঝতে পারলাম। এবার প্রতিফলনের যেমন সূত্র ছিল তেমনি প্রতিসরণেরও সূত্র আছে। এখানে আমরা দুটো প্রতিসরণের সূত্র লিখে নিয়েছি, তোমরা বইয়ে দেখতে পারো। বলা আছে আপতিত রশ্মি, প্রতিসৃত রশ্মি এবং আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব একই সমতলে থাকে, ঠিক প্রতিফলনের মতো একই সমতলে থাকে। আর নির্দিষ্ট মাধ্যম ও বর্ণ সাপেক্ষে, ভালো করে ব্যাপারটা শুনবে, নির্দিষ্ট মাধ্যম ও বর্ণ সাপেক্ষে, অর্থাৎ যদি মাধ্যম পরিবর্তন হয় তাহলেও হবে না, আবার বর্ণ পরিবর্তন হয় তাহলে হবে না, দুটোই নির্দিষ্ট হতে হবে। নির্দিষ্ট মাধ্যম ও বর্ণ সাপেক্ষে আপতন কোণের সাইন ও প্রতিসরণ কোণের সাইন যাই আসুক, যে কোনো একটা অবস্থা আমি নিয়ে নিয়েছি। কোনো একটা মাধ্যম এক থেকে আলোকরশ্মি মাধ্যম দুয়ে প্রতিসৃত হয়েছে। এই ক্ষেত্রে আমরা একটা ঘটনা ধরে নিলাম যেখানে কিনা ঘন থেকে লঘু হতে পারে বা লঘু থেকে ঘন হতে পারে। যদি ঘন থেকে লঘু হয় তাহলে এখানে আর কোনটা ধরে নেব। তাহলে বলেছে এই আপতন কোণের সাইন অর্থাৎ সাইন আই আর প্রতিসরণ কোণের সাইন মানে সাইন আর, এই যে অনুপাত সাইন আই বাই সাইন আর, এর অনুপাত সর্বদা কি ধ্রুবক হয়। এই ধ্রুবক রাশিটাকে বলা হয় প্রথম মাধ্যম সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের আপেক্ষিক প্রতিসরাঙ্ক। অর্থাৎ অবশ্যই এটি দ্বিতীয় মাধ্যমের আপেক্ষিক প্রতিসরাঙ্ক, কিন্তু সেটি প্রথম মাধ্যমের সাপেক্ষে আপেক্ষিক প্রতিসরাঙ্ক। কারণ এই মাধ্যমটি যদি পরিবর্তন হয়ে অন্য কোনো মাধ্যমে আসে তখন কিন্তু এই মানটা পরিবর্তিত হবে। ঠিক সেই কারণে আমরা কিন্তু নির্দিষ্ট মাধ্যম কথাটা বলেছি, এবং সাথে বর্ণ সাপেক্ষে, অর্থাৎ এটি যদি অন্য কোনো আলোকরশ্মি অর্থাৎ কোনো হলুদ, লাল, নীল, সবুজ এরকম বিভিন্ন বর্ণের ক্ষেত্রে কিন্তু এই প্রতিসরণ কোণের মানটাও কিন্তু আবার পরিবর্তন হবে। একই আপতন কোণ কিন্তু প্রতিসরণ কোণের মান কিন্তু আলাদা হতে পারে। ঠিক আছে, তো এটাকে বলা হচ্ছে প্রথম মাধ্যম সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের আপেক্ষিক প্রতিসরাঙ্ক। একে এইভাবে চিহ্নিত করা হয়, নিউ দিয়ে প্রতিসরাঙ্ক চিহ্নিত করা যায়। প্রতিসরাঙ্ক কথাটার মানে হচ্ছে রিফ্রাক্টিভ ইন্ডেক্স, আর আই শর্ট ফর্মে লিখছি আমরা। মিউ টু ওয়ান, দুই মাধ্যমের প্রতিসরাঙ্ক, তাই মিউ এর একদম পাশে 2 লেখা হয়েছে। আর এই এদিকেও লিখতে পারি আমি মিউ টু ওয়ান, এভাবে লিখতে পারি, অথবা এভাবে লিখতে পারি মিউ টু, এই বাঁ দিকে 1 লিখতে পারি। এই 2 এর ডান দিকে বা এই বাঁ দিকে লেখার মানে হচ্ছে যে মাধ্যমের সাপেক্ষে প্রতিসরাঙ্ক সেটি নির্দিষ্ট করা হয়। ঠিক আছে, তা স্পষ্টই বুঝতে পারছো যেহেতু ঘন থেকে লঘু মাধ্যমে গেলে পরে কি হয়, আমাদের এই প্রতিসরাঙ্কের মানটা বেড়ে যায়। প্রতিসরণের মানটা যেহেতু বেড়ে যায় তার ফলে সাইন আর এর ভ্যালুটা কি হবে, বেড়ে যাবে। তা সেই ক্ষেত্রে যদি ঘন থেকে লঘু হয় তবে কিন্তু মিউ টু ওয়ান এর ভ্যালু কি হবে, লেস দেন 1 হবে। আবার যদি লঘু থেকে ঘন হয় অর্থাৎ এই ক্ষেত্রে প্রতিসরণ কোণের মানটা কমে আসবে, তো সাইন আই বাই সাইন আর এর মধ্যে সাইন আই এর ভ্যালুটা বেশি হবে, সেই ক্ষেত্রে কিন্তু মিউ টু ওয়ান গ্রেটার দেন 1 হবে। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছি। এবার আমরা প্রতিসরাঙ্কের বিষয়ে পড়ব। এবার আমরা আলোর প্রতিসরাঙ্ক নিয়ে কিছু আলোচনা করব, রিফ্রাক্টিভ ইন্ডেক্স নিয়ে। প্রথমে আমরা বলেছি আপেক্ষিক প্রতিসরাঙ্ক মানে হচ্ছে কি, প্রথম মাধ্যম থেকে একটি মাধ্যম দ্বিতীয় একটি মাধ্যমে যদি আলোকরশ্মি প্রতিসৃত হয় তাহলে
আপতন কোণের সাইন ও প্রতিসরণ কোণের সাইনের অনুপাত ধ্রুবক, এবং সেই ধ্রুবকটি হলো প্রথম মাধ্যম সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রাথমিক প্রতিসরণ আপেক্ষিক প্রতিসরাঙ্ক। এখানে আমি একটা ছবি রেখেছি, সেই ছবিটা দেখতে পাচ্ছ। 1 এবং 2 মাধ্যম, 1 থেকে আলোক রশ্মি আই কোণে আপতিত হয়ে আর কোণে প্রতিসৃত হয়েছে। তো μ2 1 মানে মিউ দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক প্রথম মাধ্যমের সাপেক্ষে সমান সমান সাইন আই বাই সাইন আর। এবার যদি আমি আলোক রশ্মির গতিপথটাকে উল্টে দেই, অর্থাৎ যদি আমি আর কোণে যদি আপতিত হয়, অর্থাৎ দ্বিতীয় মাধ্যম থেকে এবার আপতিত হবে প্রথম মাধ্যমে প্রবেশ করবে, তাহলে আর কোণে আপতিত হলে তাহলে নিশ্চয়ই তার প্রতিসরণ কি হবে? আই কোণে হবে। তাহলে এই ক্ষেত্রে আর হলো আপতন কোণ আর প্রতিসরণ কোণ হলো আই। তাহলে এই ক্ষেত্রে মিউ দ্বিতীয় মাধ্যমে এখানে এক মাধ্যম, তাহলে μ1 2 অর্থাৎ 2 মাধ্যমের সাপেক্ষে μ1 2 হবে কি সাইন আর বাই সাইন আই। তাহলে এই যে দুটো মাধ্যমের আপেক্ষিক প্রতিসরাঙ্ক, তাহলে কি দাঁড়ালো? দুটোকে মিলিয়ে লিখলে পরস্পরের অন্যন্য, অর্থাৎ প্রথম মাধ্যমের প্রথম মাধ্যম সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের আপেক্ষিক প্রতিসরাঙ্ক এবং দ্বিতীয় মাধ্যম সাপেক্ষে প্রথম মাধ্যমের আপেক্ষিক প্রতিসরাঙ্কের গুণফল সর্বদা 1 হয়। আপেক্ষিক প্রতিসরাঙ্কের আরেকটা সংজ্ঞা আমরা জ্যামিতির মাধ্যমে নির্ণয় করতে পারি। এটা আমরা সরাসরি লিখব জ্যামিতির মাধ্যমে। সেটা হলো প্রথম মাধ্যমে আলোক বেগ বাই দ্বিতীয় মাধ্যমে আলোক বেগ। প্রথম মাধ্যম সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক, এই যে সাইন আই বাই সাইন আর, এটা থেকে জ্যামিতির মাধ্যমে প্রমাণ করা যায় যে μ2 1 অর্থাৎ প্রথম মাধ্যম সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের আপেক্ষিক প্রতিসরাঙ্ক হলো প্রথম মাধ্যমে আলোর বেগ বাই দ্বিতীয় মাধ্যমে আলোর গতিবেগ। এটাই হলো আপেক্ষিক প্রতিসরাঙ্কের আরেকটা রিলেশন, অর্থাৎ আলোর গতিবেগের সাথে কিভাবে নির্ভর করে এই যে প্রতিসরাঙ্ক, সেটা কিন্তু দেখা যায়। এবার যদি এই প্রথম মাধ্যমটি শূন্য মাধ্যম হয়, অর্থাৎ শূন্য মাধ্যমের সাপেক্ষে যখন কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক নির্ণয় করা হয়, তখন বলা হয় তাকে ওই মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক বা অ্যাবসলিউট রিফ্র্যাক্টিভ ইনডেক্স। ঠিক আছে? অর্থাৎ প্রথম মাধ্যমের জায়গায় সেটি শুধুমাত্র কি হবে? শূন্য মাধ্যম হবে। এই তাহলে শূন্য মাধ্যমে কি হবে? শূন্য মাধ্যমের সাপেক্ষে প্রতিসরাঙ্ক মানে হবে শূন্য মাধ্যমে আলোর বেগ বাই ওই দ্বিতীয় মাধ্যম, মানে হচ্ছে যে মাধ্যমের প্রতিসরাঙ্ক আমি বের করছি সেই মাধ্যমে আলোর বেগ। তাহলে এটাকে আমি এখানে ইউজ করতে পারি, সেখানে μ = c/v, শূন্য মাধ্যমে আলোর বেগ বাই ওই মাধ্যমে আলোর বেগ। তা কোনো মাধ্যমে আলোর বেগ তো আর শূন্য মাধ্যমে আলোর বেগের চেয়ে বেশি হতে পারে না, আলোর গতিবেগ হাইয়েস্ট হতে পারে c। তাই স্বাভাবিক এই মিউ এর মান ম্যাক্সিমাম কত হতে পারে? মিউ এর মান ম্যাক্সিমাম হতে পারে কিন্তু >1, না হলে সবসময়ই এই মিউ এর মান কি হয়? 1 অপেক্ষা বড় হয়। 1 অপেক্ষা 1-এর সমান কখন হয়? শূন্য মাধ্যমের ক্ষেত্রে, তাছাড়া সবসময় 1 অপেক্ষা বড় হয়। কিন্তু দেখো আপেক্ষিক প্রতিসরাঙ্কের মান কিন্তু 1-এর বেশিও হতে পারে বা 1-এর ছোটও হতে পারে। সেটা কারণ কি? সেটা ঘন থেকে লঘু, লঘু থেকে ঘনের গল্প আসছে। কিন্তু কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক যখন আমি পরম প্রতিসরাঙ্ক নির্ণয় করছি, সবসময় সেটি কি শূন্য মাধ্যমের সাপেক্ষে প্রতিসরাঙ্ক নির্ণয় করছি, অর্থাৎ অলওয়েজ সেটি লঘু থেকে ঘন মাধ্যমের দিকে প্রতিসারিত হচ্ছে। তাই সেই ক্ষেত্রে সবসময়ই প্রতিসরাঙ্কের মান 1-এর অপেক্ষা বেশি হবে। এবার যদি আপেক্ষিক ও পরম প্রতিসরাঙ্কের আমি একটা সম্পর্ক নির্ণয় করতে চাই, তাহলে এই ইকুয়েশনটা যেটা আমরা ইউজ করেছি μ2 1 = v1/v2, সেটা আমরা লিখলাম। এবার সেটাকে আমরা একবার c/v2 আর একবার c/v1 দিয়ে লিখলাম। এটাকে এভাবে লেখা যায়। এবার c/v2 মানে কি হচ্ছে? c/v2 এখানে বলা হচ্ছে দ্বিতীয় মাধ্যমে আলোর গতিবেগ, আর v1 বলা হচ্ছে প্রথম মাধ্যমে আলোর গতিবেগ। তাহলে c/v2 মানে হচ্ছে কি হবে? এই সূত্র যদি কাজে লাগাই, তাহলে v2 দ্বিতীয় মাধ্যমের আলোর বেগ, তার মানে এটি হচ্ছে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক। দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক এখানে আমরা μ2 বলেছি, আর প্রথম মাধ্যমের প্রতিসরাঙ্ক পরম প্রতিসরাঙ্ক আমরা μ1 বলেছি। তাহলে এখানে আমরা লিখতে পারি μ2/μ1। ঠিক আছে? তাহলে μ2 1 = কি দাঁড়ালো? μ2/μ1, অর্থাৎ প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক সমান সমান দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক ও প্রথম মাধ্যমের প্রতিসরাঙ্কের অনুপাত, এবং সেটি সমান সমান sin i বাই sin r। তাহলে এই ইকুয়েশনটা যে আমরা প্রতিসরণের যে দ্বিতীয় সূত্রটি পড়েছিলাম, সেই সূত্রটিকে এভাবে লেখা যায় μ1 sin i = μ2 sin r। এভাবে যদি পরপর আরো মাধ্যম থেকে থাকে, এই প্রত্যেকটা মাধ্যমের ক্ষেত্রে, পরপর দুটি মাধ্যমের ক্ষেত্রে
ওই মাধ্যমের প্রতিসরাঙ্ক এবং ওই মাধ্যমে অবিলম্বের সঙ্গে আলোকরশ্মির উৎপন্ন কোণের সাইনের গুণফল সবসময়ই ধ্রুবক হবে এবং তাকেই বলা হচ্ছে স্নেলের সূত্র। ঠিক আছে, এই হচ্ছে পরম প্রতিসরাঙ্ক দিয়ে স্নেলের সূত্রের একটা প্রতিষ্ঠা আমরা বলতে পারি। কোনো মাধ্যমের এবার তাহলে কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক যেসব বিষয়ের উপর নির্ভর করে সেটা আমাদের জানতে হয়। প্রথমেই নির্ভর করে সেটা আমরা বলেছি মাধ্যমের ভিন্নতা, যেটি নির্দিষ্ট মাধ্যমের ক্ষেত্রে নির্দিষ্ট হয়। তাহলে মাধ্যম যদি পরিবর্তন হয় তাহলে প্রতিসরাঙ্ক পরিবর্তন হয়। এই মাধ্যমের পরিবর্তন মানে হচ্ছে আলোর গতিবেগের পরিবর্তন হয়। এই আলোর গতিবেগের পরিবর্তন হওয়া হিসাবে মিউ ইকুয়াল টু c/v, যেটা আমরা অলরেডি শিখেছি। সেই ক্ষেত্রে বুঝতেই পারছি যে আলোকীয় ঘনত্ব যত বেশি হবে সেইখানে আলোর গতিবেগ তত কম হবে এবং সেই ক্ষেত্রে তার প্রতিসরাঙ্কের মান তত বেশি হবে। অর্থাৎ মাধ্যমের আলোকীয় ঘনত্ব বাড়লে প্রতিসরাঙ্কের মান বেড়ে যায়। আবার আলোর বর্ণের উপর নির্ভর করে, আমরা বলেছিলাম নির্দিষ্ট বর্ণের সাপেক্ষে, তাই এখানে আলোর বর্ণের উপরেও কিন্তু নির্ভর করে। আলোর বর্ণ পরিবর্তন হলে তার প্রতিসরাঙ্ক পরিবর্তন হয়। আলোর বর্ণ পরিবর্তন হওয়া মানে আলোর তরঙ্গ দৈর্ঘ্য পরিবর্তন হওয়া। এই আলোর বর্ণ এবং অর্থাৎ তরঙ্গ দৈর্ঘ্য এবং এই প্রতিসরাঙ্কের মাধ্যমের প্রতিসরাঙ্কের উপর যে ভিন্নতা, তার উপর ভিত্তি করে কচি বলে একজন বিজ্ঞানী একটি সূত্র দিয়েছেন, তাকে বলা হয় কচিস ফর্মুলা। সেটা হচ্ছে মিউ ইজ ইকুয়াল টু a প্লাস b বাই ল্যামডা স্কোয়ার। এটা একটা a আর b এখানে একটা ধ্রুবক, সেই ধ্রুবকের মানগুলো এখানে বলা নেই। আরেকটা জিনিসের উপর নির্ভর করে সেটা হলো উষ্ণতা। উষ্ণতা বাড়লে সাধারণত খুব কম হলেও মাধ্যমের প্রতিসরাঙ্ক কিছুটা পরিবর্তন হয়। সাধারণত দেখা যায় কঠিন পদার্থের ক্ষেত্রে খুব একটা উল্লেখযোগ্য পরিবর্তন না হলেও তরল পদার্থের ক্ষেত্রে দেখা যায় উষ্ণতা বাড়লে প্রতিসরাঙ্ক বেশ উল্লেখ্যভাবে কম। এবার আমরা সমান্তরাল কাচ স্ল্যাব দ্বারা আলোর প্রতিসরণ ব্যাখ্যা করব। এখানে এ বি সি ডি একটা সমান্তরাল কাচ স্ল্যাব, যে কাচ স্ল্যাবের প্রতিসরাঙ্ক μ2 এবং বাইরের মাধ্যমের প্রতিসরাঙ্ক আমি লিখেছি μ1 এবং অবশ্যই এখানে আমরা সমান্তরাল কাচ স্ল্যাবের প্রতিসরাঙ্কের মান বাইরের মাধ্যমের প্রতিসরাঙ্ক অপেক্ষা বেশি নিয়েছি। একটা আলোক রশ্মি PQ পথে কাচের স্ল্যাবের প্রথম প্রান্তে মানে প্রথম পার্টে আপতিত হলো। ঠিক আছে, কাচের স্ল্যাবে প্রবেশ করলো। কাচের স্ল্যাবে প্রবেশ করার সময় তার কি হবে? আপতন কোণ I1 এবং প্রতিসরণ কোণ আপতন কোণ অপেক্ষা কমে যাবে। কেন? ঘন থেকে লঘু থেকে ঘনতে প্রবেশ করেছে এবং সেটি QR পথে আপতিত হলো এবং QR পথে গিয়ে আর বিন্দুতেও CD বিভেদতলে আপতিত হলো, যে মাধ্যম দিয়ে এবারও কি হবে? আবার বাইরের মাধ্যমে ফিরে আসবে, এবার আবার লঘু থেকে ঘন হলো। তার ফলে সে আবার কি হলো? এই RS পথে প্রতিষ্ঠিত হলো। এখানে এই আবার এই দ্বিতীয় মাধ্যমের ক্ষেত্রে, এবারে দ্বিতীয় তলের ক্ষেত্রে ও R2 আপতন করে আপতিত হয়েছে এবং এদিকে I2 প্রতিসরণ কোণে প্রতিষ্ঠিত হয়েছে। তাহলে এর আপতন কোণ হলো I1 এবং নির্গমন কোণ হলো I2। I2 নির্গমন কেন বলছি? এই কোণে ও কাচ স্ল্যাব থেকে নির্গত হয়ে যাচ্ছে। দেখো এখানে আমরা আপতন বিন্দুতে একটা KL অভিলম্ব টেনেছি Q আপতন বিন্দুতে এবং R আপতন বিন্দুতে আমরা MN অভিলম্ব টেনেছি। সেই ক্ষেত্রে QR এই KL এবং MN দুটো সমান্তরাল রেখা এবং QR ভেদক। তো সেই হিসাবে R1 এই কোণটা আর এই কোণটা কি হচ্ছে? একান্তর কোণ, অর্থাৎ R1 এবং R2 একান্তর কোণ যারা সমান, তাই R1 সমান সমান R2 আমরা লিখতে পারি শুরুতেই। আর এদিক থেকে sin I1 বাই sin R1 স্নেলের সূত্র অনুযায়ী কি μ2 বাই μ1 লিখে দিলাম। আবার এদিক থেকে যদি আপতন কোণ R2 হয়, এটা যদি প্রতিসরণ কোণ I2 হয়, তাহলে এই মাধ্যমের ক্ষেত্রে, এই প্রতিসরণের ক্ষেত্রে sin R2 বাই sin I2 ইজ ইকুয়াল টু μ1 বাই μ2 আমরা লিখতে পারি। এই 1 আর 2 থেকে এইদিকে μ2 বাই μ1 মানে কত হবে? sin I2 বাই sin R2, তাহলে এই দুটো সমান হবে। সেই ক্ষেত্রে আমরা বসাতে পারি তাহলে sin I1 বাই sin R1 ইজ ইকুয়াল টু sin I2 বাই sin R2। এবার R1 আর R2 তে ইকুয়াল, তাহলে উপরে কি দাঁড়ালো? sin I1 ইজ ইকুয়াল টু sin I2, অর্থাৎ I1 ইজ ইকুয়াল টু, এখানে আমরা লিখতে পারি I1 ইজ ইকুয়াল টু I2, অর্থাৎ যে কোণে আপতিত হচ্ছে ঠিক সেই কোণে নির্গত হচ্ছে। অর্থাৎ আপতিত রশ্মি এবং নির্গত রশ্মি পরস্পর সমান্তরাল, অর্থাৎ নির্গত রশ্মি আপতিত রশ্মির সমান্তরালে নির্গত হচ্ছে, অর্থাৎ এর কোনো কৌণিক চ্যুতি ঘটছে না। তাহলে এর ঘটছে কি? এর শুধুমাত্র কিন্তু পার্শ্ব সরণ ঘটছে। দেখো এইদিকে যাচ্ছিল, এটা ছিল তার গতিপথ, না থাকলে সমান্তরাল কাচ স্ল্যাব
গেল এই আর এস পথে, অর্থাৎ এদের শুধুমাত্র শিফট হয়েছে, ল্যাটারাল শিফট হয়েছে, পার্শ্বসরণ হয়েছে। কতখানি পার্শ্বসরণ হয়েছে? এখানে এই এস আর পর্যন্ত তার পার্শ্বসরণ ঘটেছে। আজকে আমরা পড়ব লেন্স। লেন্স এর আগে আমরা পড়েছিলাম প্রতিসারক মাধ্যম হিসাবে সমান্তরাল কাচ স্ল্যাব, দুদিকে সমান্তরাল ছিল। এবার অন্তত যদি একটি তল গলীয় হয় তবেই তাকে বলা হবে লেন্স, অর্থাৎ একটা গলীয় আর একটা সমতল, এরকম একটা দুটো মাধ্যম, ঠিক আছে, দ্বারা সীমাবদ্ধ স্বচ্ছ প্রতিসারক মাধ্যম কে বলা হয় লেন্স। তাহলে একই রকম ভাবে আমি দেখো বলে দিচ্ছি, যেমন এই পাশটা সমান্তর, এই পাশটা আসলে কি হচ্ছে উত্তল, তাই একে বলবো আমরা সমতল বা প্লেনো কনভেক্স লেন্স। একই রকম ভাবে দেখো এদিকে সমতল আর এদিকে যদি হয় অবতল তাহলে হচ্ছে সমাবতল বা প্লেনো কনকেভ লেন্স। দেন আমরা আসছি দুদিকেই উত্তল, একে বলা হচ্ছে উভাবতল বা ডাবল কনভেক্স লেন্স। নেক্সট আসছি দুদিকেই অবতল, অর্থাৎ ডাবল কনকেভ বা উভাবতল। আর আগেরটা ছিল কি হচ্ছে, আগেরটা আমি একটু ভুল বলেছি, আগেরটাতে দুদিকেই উত্তল অর্থাৎ উভোত্তল বা ডাবল কনভেক্স, আর এখানে দুদিকেই অবতল অর্থাৎ ডাবল কনকেভ। আর এখানে দেখো শুরুতে যাওয়ার সময় কনভেক্স আর এদিকে আসার সময় কনকেভ, অর্থাৎ উত্তল তারপর অবতল, অর্থাৎ উত্তল অবতল, অর্থাৎ কনভেক্স ও কনকেভ। এদিকে প্রথমে কনকেভ এদিকে কনভেক্স, অর্থাৎ এদিকে হচ্ছে অবতলোত্তল অর্থাৎ কনকেভ ও কনভেক্স। এই 6 রকমের লেন্স হওয়া কিন্তু সম্ভব। তাহলে আমরা সংজ্ঞায় কি এলাম, এখানে দেখো দুটো গলীয় তল আছে অথবা একটি গলীয় তল আর একটা কি সমতল আছে, তার জন্য লিখেছে অন্তত একটি বা দুটি গলীয় তল দ্বারা সীমাবদ্ধ স্বচ্ছ প্রতিসারক মাধ্যম, একে বলা হচ্ছে লেন্স। এবার লেন্স করতে গেলে আমরা লেন্সের এর মধ্যে মূলত আমরা এই ডাবল কনভেক্স মানে উত্তল লেন্স আর ডাবল কনকেভ বা অবতল লেন্স নিয়ে আমরা আলোচনা করছি। শুরুতে দেখো আমরা দুটো ছবি এঁকেছি। এখানে আমরা কি করেছি, যে কোনো গলীয় তল কোনো না কোনো গোলকের অংশ, তবে এখানে আমি যখন ফার্স্ট ফেস করব এই তলটা একটা গোলকের অংশ, সেই গোলকের কেন্দ্র হচ্ছে C1, তাই আমি একে বলছি এর প্রথম বক্রতা কেন্দ্র। এবং আবার যখন ফেস করছে এদিকে একটা তল ফেস করছে, এদিকের বক্রতা কেন্দ্রটা কিন্তু এই জায়গায়, একে বলছি আমরা দ্বিতীয় বক্রতা কেন্দ্র। তাহলে বুঝতেই পারছি যে কোনো দুটি গলীয় তল দ্বারা সীমাবদ্ধ প্রতিসারক মাধ্যমের ক্ষেত্রে কিন্তু দুটো গলীয় তল দুটো গোলকের কেন্দ্র থাকবে। ঠিক একই রকম ভাবে এদিকে দেখো দুদিকে অবতল হলে এটা হচ্ছে ফার্স্ট গোলক, এই গোলকের কেন্দ্র হচ্ছে C1, দ্বিতীয় তলটা এই গোলকের অংশ, এটা হচ্ছে দ্বিতীয় বক্রতা কেন্দ্র C2। তাহলে বক্রতা কেন্দ্র শিখে ফেললাম। এবার বক্রতা কেন্দ্র দুটোকে সংযোজকের সেই সরল রেখা C1 C2 এটাকে বলা হচ্ছে এদের প্রধান অক্ষ। এবার আমরা একটা নতুন জিনিস জানবো, সেটাকে বলছে আলোক কেন্দ্র। কি জিনিস এই আলোক কেন্দ্র? যখন কোনো আলোক রশ্মি এই উত্তল লেন্সে আপতিত হয়েছে তারপর নির্গত হয়েছে, যদি আপতিত রশ্মি আর নির্গত রশ্মি পরস্পরের সমান্তরাল হয়, অর্থাৎ তাদের যদি কৌণিক বিচ্যুতি না ঘটে, তবে সেই আলোক রশ্মিটি এই লেন্সের মধ্যে দিয়ে প্রধান অক্ষকে যে বিন্দুতে ছেদ করে, লেন্সের মধ্য দিয়ে প্রধান অক্ষকে যে বিন্দুতে ছেদ করে একেই বলা হয় আলোক কেন্দ্র। অর্থাৎ এর পরবর্তীতে আমরা যে ছবিগুলো আঁকবো সেই ছবিগুলোতে কিন্তু একদম সরাসরি আমরা এরকম ভাবে সোজাসুজি বের করে দেখিয়ে দেবো, এরকম সোজাসুজি বেরিয়ে গেছে এরকম দেখিয়ে দেবো। অর্থাৎ আলোক কেন্দ্র দিয়ে যাওয়া কোনো আলোক রশ্মি কি হয় না, কোনো কৌণিক বিচ্যুতি ঘটে না। তাহলে আলোক কেন্দ্রের সংজ্ঞা কি দাঁড়ালো, এমন আলোক রশ্মি যখন লেন্স দ্বারা প্রতিসরণ হওয়ার পর আপতিত রশ্মির সমান্তরালে নির্গত হয়, তখন সেটি প্রধান অক্ষের উপর যে বিন্দুতে ছেদ করে তাকে বলা হচ্ছে লেন্সের আলোক কেন্দ্র। বুঝতে পেরেছি? এবং এই যে আমরা পরবর্তীতে যত দূরত্ব, বক্রতা ব্যাসার্ধ কিংবা ফোকাস দূরত্ব আসবো আমরা, বস্তু দূরত্ব, প্রতিবিম্ব দূরত্ব, যাই করি না কেন সবকিছু কিন্তু আমরা আলোক কেন্দ্র থেকে মাপবো, মাইন্ড ইট, আলোক কেন্দ্র থেকে মাপবো। তাহলে সেই হিসাবে আমরা এখানে বক্রতা ব্যাসার্ধ কিন্তু আমরা এই তলের বদলে আমরা মাপবো এই কেন্দ্র থেকে, প্রায় সমান, তাই আমরা এখান থেকেই মাপবো।
সেই ক্ষেত্রে এর বক্রতা ব্যাসার্ধ কিন্তু দুটো হচ্ছে, একটা OC1 হচ্ছে, একটা OC2 হচ্ছে। OC1টা হচ্ছে প্রাথমিক প্রথম বক্রতা ব্যাসার্ধ, আর OC2টা দেখো হচ্ছে দ্বিতীয় বক্রতা ব্যাসার্ধ। এই OC1টা মাপার সময় আমরা আলোর দিকে মাপছি, তাই উত্তল লেন্সের ক্ষেত্রে এই OC1 কিন্তু হচ্ছে পজিটিভ। আবার অবতল লেন্সের ক্ষেত্রে OC1টা আমরা মাপছি আলোর বিপরীতে, তাই অবতল লেন্সের ক্ষেত্রে কিন্তু এটা আসছে নেগেটিভ। হলো। আবার একই রকম ভাবে যদি আমরা OC2 বের করি, OC2 অর্থাৎ OC2 মানে হচ্ছে দ্বিতীয় বক্রতা ব্যাসার্ধ। এখানে দ্বিতীয় বক্রতা ব্যাসার্ধ আলোর বিপরীতে মাপছি, তাই এটি নেগেটিভ। আর অবতল লেন্সের ক্ষেত্রে আলোর দিকে মাপছি, তাই এটা পজিটিভ। নেক্সট হচ্ছে ফোকাস দূরত্ব বা ফোকাস। ফোকাস কি জিনিস আমরা এখানে চারটে টাইপ দিয়েছি, এই চারটে টাইপ দিয়ে আমি পুরোটা তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। আমি এখানে একটা উত্তল লেন্স নিয়েছি, একটা অবতল লেন্স নিয়েছি। এখানে অবতল লেন্সে এই উত্তল লেন্সে প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ এসে আপতিত হচ্ছে। এখানে অবতল লেন্সে কি হচ্ছে, প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছগুলো আপতিত হচ্ছে। এখানে প্রধান অক্ষের উপর একটা বিন্দুতে এসে মিলিত হয়েছে প্রতিসরণের পর। আবার এখান থেকে দেখো প্রধান অক্ষের উপর একটা বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হচ্ছে। এই যে ঘটনা উত্তল লেন্সের ক্ষেত্রে বা অবতল লেন্সের ক্ষেত্রে সমান্তরাল আলোক রশ্মি আপতনের পর কোনো প্রধান অক্ষের উপর কোনো বিন্দুতে মিলিত হয় বা প্রধান অক্ষের উপর কোনো বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়, তবে তাকে বলা হয় প্রথম মুখ্য ফোকাস। আবার যদি এমন হয় এই প্রধান অক্ষের উপর কোনো একটা বিন্দু থেকে আলোক রশ্মি অপসৃত হচ্ছে, কার ক্ষেত্রে, উত্তল লেন্সের ক্ষেত্রে। আবার এখানে অবতল লেন্সের ক্ষেত্রে প্রধান অক্ষ ওপর বিন্দুগামী কোনো একটা বিন্দুগামী প্রধান অক্ষের উপর কোনো বিন্দুগামী অভিসারী আলোক রশ্মি আসছে, আসার পর এই ক্ষেত্রে যদি এরা প্রধান অক্ষের সমান্তরালে নির্গত হয়, তবে এই বিন্দু দুটোকে বলা হয় দ্বিতীয় মুখ্য ফোকাস। মাইন্ড ইট, এটাকে বলা হচ্ছে দ্বিতীয় মুখ্য ফোকাস। তাহলে সংজ্ঞাটা কিরকম হতে পারে? সংজ্ঞাটা হবে প্রধান অক্ষের ওপর যে বিন্দু হতে বা প্রধান অক্ষের উপর যে বিন্দুমুখী আলোক রশ্মি আপতনের পর সেটি সমান্তরাল প্রধান অক্ষের সমান্তরালে নির্গত হয়, তাকে বলা হয় লেন্সের দ্বিতীয় মুখ্য ফোকাস। স্বাভাবিকভাবেই এটিতেও এখানে ও প্রধান বক্রতা কেন্দ্র ও এই OF1 আর OF2 হবে এদের প্রথম বক্রতা ব্যাসার্ধ এবং দ্বিতীয় বক্রতা ব্যাসার্ধ, ফোকাস দূরত্ব, প্রথম ফোকাস দূরত্ব এবং দ্বিতীয় ফোকাস দূরত্ব। এই ক্ষেত্রে প্রথম ফোকাস দূরত্ব একই রকম ভাবে উত্তল লেন্সের ক্ষেত্রে পজিটিভ হবে এবং অবতল লেন্সের ক্ষেত্রে নেগেটিভ হবে, দেখতেই পাচ্ছি। ঠিক আছে। আবার দ্বিতীয় মুখ্য ফোকাসের ক্ষেত্রে উত্তল লেন্সের ক্ষেত্রে এটা হবে নেগেটিভ OF2, এটা হবে পজিটিভ। এগুলো আমরা সাইন কনভেনশন দিয়ে করছি, কিন্তু বুঝতে পেরেছি। এই হলো প্রথম মুখ্য ফোকাস, এই হলো দ্বিতীয় মুখ্য ফোকাস। যেহেতু এদের বক্রতা ডিফারেন্ট হতে পারে, তাই এদের কিন্তু ফোকাস দূরত্ব কিন্তু ডিফারেন্ট হতে পারে। সাধারণত দুপাশের বক্রতা যদি সমান হয়, তাহলে দুপাশের প্রথম মুখ্য ফোকাস এবং দ্বিতীয় মুখ্য ফোকাসের দূরত্ব আলোক কেন্দ্র থেকে সমান হবে। সেই ক্ষেত্রে আমরা আরেকটা এখানে একটা রিলেশন, যে রিলেশনটা আমরা গোলীয় দর্পণের ক্ষেত্রেই করেছিলাম, সেটা কি, সেটা ছিল ফোকাস দূরত্ব বক্রতা ব্যাসার্ধের অর্ধেক হয়। এখানেও ঠিক একই রকম ভাবে আগে যেভাবে করেছিলাম, এখানেও শুধু প্রতিফলনের জায়গায় প্রতিসরণ দিয়ে আমরা দেখাতে পারি ফোকাস দূরত্ব আর বক্রতা ব্যাসার্ধের মধ্যেকার সম্পর্ক। এটা করলেও চলে, আমরা দেখিয়ে দিব। এবার এই গেল হলো প্রথম মুখ্য ফোকাস। এছাড়া আছে প্রথম মুখ্য ফোকাস, দ্বিতীয় মুখ্য ফোকাস। তাহলে মুখ্য কথাটাতে যেহেতু এসছে, তার মানে গৌণ এসছে। ঠিক অবতল দর্পণের ক্ষেত্রে যেমন গৌণ ফোকাস ছিল, এদের ক্ষেত্রেও কিন্তু গৌণ ফোকাস আছে। সেটা কি, যদি প্রধান অক্ষের সঙ্গে না হয়ে সমান্তরাল আলোক রশ্মি আসে কিন্তু প্রধান অক্ষের নয়, তখন ওরা প্রধান অক্ষের উপরে নয় অন্য একটি বিন্দুতে মিলিত হয়, সেই বিন্দুটাকে বলা হয় গৌণ ফোকাস। এবার ঘটনা হলো, এই যে বিন্দুটি আছে, এখানে যে ফোকাস তল, এখানে যে মেইন ফোকাসটা আছে, সেই মুখ্য ফোকাসের উপরে আমি যদি কোনো একটা তল কল্পনা করি, যে তলটা এই প্রধান অক্ষের সঙ্গে লম্বভাবে আছে,
এই গৌণ ফোকাসগুলি প্রত্যেকটি ওই ফোকাস তলের ওপর পড়বে, এটাকে বলা হচ্ছে গৌণ ফোকাস তল। আর ওই গৌণ ফোকাস তলের উপর প্রত্যেকটা বিন্দুই হচ্ছে এক একটা গৌণ ফোকাস। তাহলে ফোকাস একটা বা এখানে দুটো, কিন্তু গৌণ ফোকাস কিন্তু অজস্র হতে পারে। ঠিক আছে, ঠিক অবতল বা উত্তল দর্পণের ক্ষেত্রে যেরকম করেছিলাম, লেন্সের ক্ষেত্রেও কিন্তু এই ঘটনাটা ঠিক তেমনই। এবার আমরা লেন্সের বিভিন্ন অবস্থানে বস্তুর জন্য উৎপন্ন প্রতিবিম্বের রশ্মিচিত্র ও প্রকৃতি দেখব। এখানে আমরা উত্তল লেন্সের অনেক কটা টাইপ নিয়েছি। এখানে 5টা উত্তল লেন্সের পজিশন নিয়েছি। উত্তল লেন্সের বিভিন্ন অবস্থানে আমরা বস্তু রেখেছি। এখানে এই 5টা, যেমন একটা রেখেছি ইউ গ্রেটার দেন 2f, অর্থাৎ দ্বিগুণ ফোকাস দূরত্বের চেয়েও বেশি দূরত্বে। দ্বিগুণ ফোকাস দূরত্ব মানে বক্রতা কেন্দ্রের চেয়েও বেশি দূরত্বতে যদি থাকে। এই যে এই পজিশনটা নিয়েছি এবি। এখানে কিভাবে আলোক রশ্মি, কিভাবে প্রতিবিম্ব আঁকতে হয় সেটা আমি বলে দিচ্ছি। সবসময় দুটো এমন আলোক রশ্মি নিতে হবে যেগুলোর পথ আমাদের জানা আছে। তাহলে দেখো, প্রথমত আমরা জানি যে কোনো ক্ষেত্রে যদি উত্তল লেন্স হয় তাহলে প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি ফোকাস দিয়ে যায়। আর যদি অবতল লেন্স হয় তাহলে প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি আমরা কি ফোকাস থেকে অপসৃত হয়। তাহলে আমরা এইটা একটা জানলাম। আর দ্বিতীয় আর একটা জানি যে বক্রতা কেন্দ্র দিয়ে আলোক রশ্মি গেলে তার গতিপথের কোনো পরিবর্তন হয় না। তাহলে আরো একটা জানলাম। তাহলে এই দুটো আলোক রশ্মি আমরা নেব, এক আমরা একটা বক্রতা কেন্দ্র দিয়ে পাঠাবো, আরেকটা কি করব, আমরা প্রধান অক্ষের সমান্তরালে পাঠাবো। তাহলে এই বিন্দু থেকে একটা প্রধান অক্ষের সমান্তরালে পাঠালাম, এটা ফোকাস দিয়ে বেরিয়ে গেল। আরেকটা আলোক কেন্দ্র দিয়ে পাঠালাম, সেটা সোজাসুজি বেরিয়ে গেল। তাহলে এখানে এই বিন্দুতে মিলিত হলো, তাহলে এর প্রতিবিম্ব এ প্রাইম। এখান থেকে আমরা তারপর একটা লম্ব টানবো, তাহলে হচ্ছে বি প্রাইম। তাহলে দেখো সাইজ এটা ছোট হয়েছে, অবশিষ্ট উল্টো হয়েছে, এবং যেহেতু মিলিত হয়েছে তাহলে সব এবং এটা এফ আর 2f এর মাঝামাঝি একটা দূরত্বের মধ্যে কিন্তু পড়েছে। তাহলে ইউ গ্রেটার দেন 2f হলে প্রতিবিম্ব দূরত্ব ভি এফ আর 2f এর মধ্যে হবে, সৎ অবশিষ্ট ছোট। একই রকম ভাবে বাকি ছবিগুলো দেখো করে নিয়েছি। যদি ইউ ইকুয়াল টু 2f হয় তাহলে ঠিক প্রতিবিম্বটা একই রকম ভাবে এঁকে প্রতিবিম্বটা 2f দূরত্বে এসছে, এবং সেটা কিন্তু সৎ অবশিষ্ট এবং সাইজের সমান হচ্ছে। এবং এরপর যদি আমি এফ আর 2f এর মধ্যে রাখি তাহলে দেখো এটা 2f এর থেকেও বেশি দূরত্বে আসছে এবং সাইজে বড় হচ্ছে। যদি এফ এ রাখি তাহলে আলোক রশ্মি যে পথে বেরোলো, আবার আরেকটা প্রধান অক্ষের সমান্তরাল পাঠাম ফোকাস দিয়ে বেরোলো, এই আলোক রশ্মিগুলো সামনেও মিলিত হচ্ছে না, পেছনে মিলিত হচ্ছে না। তাহলে কোথায় মিলিত হচ্ছে? অসীমে। তাহলে প্রতিবিম্ব কোথায় গঠিত হবে? অসীমে। লিখলাম ভি ইকুয়াল টু ইনফিনিটি। প্রতিবিম্ব অসীমে গঠিত হওয়া সম্ভব, বা সেখানে কি আমরা দেখতে পাবো? তাহলে প্রতিবিম্বের প্রকৃতি কি হবে? অসংজ্ঞাত। আমরা কোনো প্রকৃতি কিন্তু এখানে জানতে পারছি না। যদি এরকম হয় যে এফ এর থেকেও কম দূরত্বে রাখছি, তাহলে দেখো এদিক থেকে একটা আলোক কেন্দ্র দিয়ে বেরিয়ে গেল, আর একটা প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি ফোকাস দিয়ে বেরিয়ে গেল। এরা সামনে মিলিত হওয়ার কোনো প্রশ্নই হয় না, কারণ এরা কি হচ্ছে? অপসারী হয়ে যাচ্ছে। কিন্তু এদেরকে যদি পেছনের দিকে মিলিয়ে আসি তাহলে একটা বিন্দুতে এসে মিলিত হচ্ছে, এই বিন্দু এ প্রাইম। তাহলে মনে হবে আলোক রশ্মি এ প্রাইম থেকে অপসৃত হচ্ছে। তাহলে এ প্রাইম থেকে আমি লম্ব টানলাম প্রধান অক্ষের উপর, এটা হচ্ছে এ বি এর প্রতিবিম্ব, এ প্রাইম বি প্রাইম। এই ক্ষেত্রে কিন্তু সাইজে বড় এবং পেছন থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয় এটা কিন্তু অসৎ বিম্ব এবং সমশীর্ষ। অসৎ, সমশীর্ষ এবং সাইজে বড়। এখানে ভি নেগেটিভ লিখলাম। নেগেটিভ কেন লিখলাম? কারণ লেন্সের আগে গঠিত হয়েছে, কারণ এখানে প্রতিবিম্বের দূরত্ব কিন্তু নেগেটিভ দূরত্ব। এর ক্ষেত্রে কিন্তু সব কটা প্রতিবিম্বের দূরত্ব কিন্তু পজিটিভ দূরত্ব। আমরা প্রতিবিম্ব দূরত্ব কোত্থেকে মাপবো? প্রতিবিম্বের দূরত্ব কিন্তু আমরা মাপবো আলোক কেন্দ্র থেকে। তাহলে দেখো এই প্রত্যেকটা পজিশন, এখানে ও বি প্রাইম, ও বি প্রাইম, ও বি প্রাইম, ও বি প্রাইম, যেগুলোই আমরা মাপি না কেন এখানে ও বি প্রাইম গুলো প্রত্যেকটাই কিন্তু আমরা দেখছি আলোকের দিকে মাপছি। তাই প্রতিবিম্ব দূরত্ব কিন্তু এগুলো সবগুলোই পজিটিভ দূরত্ব। কিন্তু একমাত্র অসৎ প্রতিবিম্বর ক্ষেত্রে আমরা কি হচ্ছে, আলো কিন্তু আমরা নেগেটিভের দিকে নিচ্ছি। ঠিক আছে, বিপরীত দিকে। দেখো ও বি প্রাইম এখানে তার বিপরীত দিকে এলো, ও বি প্রাইম। তাহলে এটা হচ্ছে কি পজিটিভ নয়, নেগেটিভ ডিস্টেন্স। আরেকটা জিনিস, এখানে আমরা যতগুলো বস্তু নিয়েছি এরা কিন্তু সব সৎ বস্তু। আর সৎ বস্তু সবসময় দেখো ও বি এরা কি আলোর বিপরীত দিকে মাপছি। তাই এইগুলো কিন্তু সব কটা বস্তু দূরত্ব যাই নিই না কেন, এই সবগুলো বস্তু দূরত্বই কিন্তু নেগেটিভ দূরত্ব। এটা একটা মাথায় রেখে, এখানে ভুল করে আমি পজিটিভ লিখেছি, এটা হবে নেগেটিভ দূরত্ব। সব কটাই নেগেটিভ দূরত্ব, সৎ বস্তু মানেই নেগেটিভ দূরত্ব। ঠিক আছে, কিন্তু যদি অসৎ বস্তু হয়, অর্থাৎ যদি অভিসারী আলোক রশ্মি যদি হয়, সেই ক্ষেত্রে কিন্তু সেটা পজিটিভ দূরত্ব। যাই হোক, এখানে আমরা বিভিন্ন পজিশনগুলো দেখলাম। আর একটা বাকি আছে, সেটা হলো অবতল লেন্সের। অবতল লেন্সের যে কোনো জায়গায় বস্তু রাখো, এই একটা গেল ফোকাস দিয়ে বেরিয়ে গেল, আরেকটা এই আলোক কেন্দ্র দিয়ে বেরিয়ে গেল।
এরা সামনে কোথাও মিলিত হওয়ার কথা না, পেছন দিকে যদি এটাকে নিয়ে আসি তাহলে এই বিন্দুতে মিলিত হচ্ছে। তাহলে এ প্রাইম বি প্রাইম হচ্ছে এ বি এর প্রতিবিম্ব। এ সৎ নয় অসৎ, সমশীর্ষ এবং সাইজে ছোট। বুঝতে পেরেছি? তাহলে এইভাবে আমরা প্রতিবিম্বের রশ্মি চিত্র, আর এখানে আমি একটা চার্ট করে দিলাম, এই চার্টের মাধ্যমে আমরা মনে রাখতে পারবো কোনটা কোথায় কিভাবে উৎপন্ন হয়েছে এবং প্রতিবিম্বগুলো কিভাবে হচ্ছে। ঠিক আছে? এগুলো সবগুলো ক্ষেত্রে কিন্তু প্রতিবিম্ব, সৎ প্রতিবিম্ব মানে কিন্তু সবকটাই কি হয়, পজিটিভ ডিস্টেন্স হয়, আর অসৎ প্রতিবিম্ব মানে কিন্তু নেগেটিভ ডিস্টেন্স হয়। আর অসৎ প্রতিবিম্বই কিন্তু সবসময় কি হয়, সমশীর্ষ হয়, বড় হতে পারে ছোট হতে পারে। তাহলে একটা জিনিস বোঝো, কোনো একটা অবতল লেন্স দিলাম আর একটা উত্তল লেন্স দিলাম, আর একটা লেন্সই নয়, কার্ভই নয়, সামান্য একটা জাস্ট একটা গ্লাস প্লেট দিয়েছে, বুঝবো কি করে কোনটা সমান্তরাল গ্লাস প্লেট, কোনটা কনভেক্স লেন্স আর কোনটা কনকেভ লেন্স, কি করে বুঝবো? হাত দিয়ে ধরতে তো আমরা বুঝতে পারি, মাঝখানটা উঁচু হলে উত্তল, মাঝখানটা ডাউন হলে অবতল, আর সমান হলে সমান্তরাল। এবার আমাকে টাচ করতে দেবে না। তাহলে আমরা ওই আতস কাচের মতো করে একটা বানিয়ে নিলাম, বা ওখানে নিয়ে আমি যদি কোনো একটা লেখা দেখি সামনে নিয়ে, যদি লেখাটা বড় হয় সাইজে, তাহলে আমরা সেটা বুঝবো নিশ্চয়ই উত্তল লেন্স, এই যে বড় দেখাচ্ছে। যদি সেটা ছোট হয়ে যায় দেখতে, তাহলে নিশ্চয়ই এটা অবতল লেন্স। যদি সেটা সমান্তরাল হয়, তখন সেটা নিশ্চয়ই কি, মানে সমান্তরাল যদি সমান দেখায়, তাহলে নিশ্চয়ই সেটা সমান্তরাল গ্লাস প্লেট। যেমন আমরা চশমা ইউজ করি, চশমায় আমাদের কিন্তু আজকে আমরা করব প্রিজম দ্বারা কোনো আলোক রশ্মির প্রতিসরণ। তো সেটা করার জন্য সবার আগে আমাকে জানতে হবে প্রিজম জিনিসটা কি। এটা একটা প্রিজমের জিওমেট্রিক্যাল ফিগার। এখানে আমরা দেখছি প্রিজম হলো অ্যাকচুয়ালি একটা স্বচ্ছ মাধ্যম। সেই স্বচ্ছ মাধ্যমটা যে যে তল দ্বারা বেষ্টিত আছে, তাতে তিনটে আয়তকার তল এবং দুদিকে দুটো ত্রিভুজাকার তল দ্বারা বেষ্টিত স্বচ্ছ সমসত্ব মাধ্যমকে বলা হচ্ছে প্রিজম। এই তাহলে বুঝতেই পারছো, তার মধ্যে এইভাবে যদি আমি এটা যদি রাখি, যে যে কোনো একটা আয়তক্ষেত্রকে আমি নিচে বসিয়ে রেখে বাকি দুটোকে এইভাবে থাকবে। এই যে নিচের যে তলটা থাকে সেটাকে বলা হচ্ছে ভূমি বা বেস। যে দুটো তল ইনক্লাইন্ড অবস্থায় থাকে, অর্থাৎ এ বি ই ডি, আর এখানে আমরা দেখছি এ সি এফ ডি, এই দুটোকে বলা হয় প্রতিসরক তল বা রিফ্রাক্টিং প্লেন। অর্থাৎ এই তল দিয়ে আলোক রশ্মি ঢুকবে এবং আরেকটি তল দিয়ে, এর মধ্যে দুটির মধ্যে যে কোনো একটি দিয়ে আলোক রশ্মি ঢুকবে এবং আরেকটি দিয়ে আলোক রশ্মি বেরোবে। এই যে এডি রেখাটা, এটাকে বলা হচ্ছে প্রতিসারক ধার, মানে প্রতিসারক তলদ্বয় যে রেখায় মিলিত হয় তাকে বলা হচ্ছে রিফ্রাক্টিং এজ বা প্রতিসারক ধার। আর এই যে কোণটা, বুঝতেই পারছো, তাহলে এই এ কোণটা বা ডি কোণটা, দুটো কোণের মানই সমান, একে কখনো প্রতিসারক কোণও বলা হয়, বা রিফ্রাক্টিভ অ্যাঙ্গেল, বা প্রিজম কোণও বলা হয়, বা প্রিজম অ্যাঙ্গেল। এটা হলো সাধারণভাবে একটা প্রিজমের জ্যামিতিক চিত্র। সাধারণত এখানে এ বি সি এই আর ডি এফ ত্রিভুজাকার দুটো তল, হ্যাঁ, ঘষা কাচ থাকে, মানে ঘষা দেওয়া থাকে, যাতে কোনো আলোক রশ্মি এর মধ্যে প্রবেশ করতে না পারে। এবার পাশে একটা ছবি দিয়েছি, দেখতে পাচ্ছ। সেই ছবিতে আমরা অ্যাকচুয়ালি বোঝার চেষ্টা করছি যে কোনো আলোক রশ্মি এই প্রিজম দ্বারা কিভাবে আপতিত হয়, কিভাবে প্রতিসারিত এবং নির্গত হয়, এবং আপতিত রশ্মির সাথে নির্গত রশ্মি কতটা কোণ করে থাকবে সেটা কিসের উপর নির্ভর করে। আর আপতিত রশ্মি একদিকে যাচ্ছে, আলটিমেটলি ও যেদিক দিয়ে গেল সেটা হচ্ছে নির্গত রশ্মি। এই দুটোর মধ্যে যে কোণ, একে বলা হচ্ছে ওদের চ্যুতি কোণ। তাহলে এখানে দেখো, এখানে একটা আমি এবিসি একটা প্রিজম নিয়েছি, এর পি কিউ আলোক রশ্মি, আপতিত রশ্মি, তাহলে এই কোণটা কত হবে, এটাকে আমি লিখছি I1 আপতন কোণ। ওকে, এবার এটি কি হচ্ছে, আমি ধরে নিয়েছি এই প্রিজম কোণ, প্রিজম যেটা আছে, প্রিজমের যে প্রতিসরাঙ্ক সেটা বাইরের মাধ্যমের থেকে বেশি। এবং এই ক্ষেত্রে আমি সহজভাবেই ধরে নিয়েছি যে এটা বায়ু মাধ্যম ধরেছি, আর এটাকে আমি কোনটা মাধ্যম ধরেছি, এটাকে মিউ বলেছি। ক্লিয়ার? আর এখানে সেটা কথা হচ্ছে, তাহলে কি হবে, অভিলম্বের কাছে চলে আসবে, এই হচ্ছে R1। ক্লিয়ার? এবার একই রকম ভাবে এটি যখন দ্বিতীয় মাধ্যমে আপতিত হলো, তখন এটা হয়ে গেল তার আপতন কোণ, আর এটা হয়ে গেল এই ক্ষেত্রে তার প্রতিসরণ কোণ। এটাকে আমরা I2 দ্বারা প্রকাশ করছি। তাহলে আলটিমেটলি এদিকে ঢুকলো, এদিক দিয়ে বেরোলো। এই যে এই পথে যাওয়ার কথা, ওর যাওয়ার কথা ছিল কোন পথে, পি কিউ ইউটি পথে, এই পথে যাওয়ার কথা ছিল, কিন্তু আলটিমেটলি গেল কোথায়, ইউ আর এস পথে। তাহলে এই দুটোর মধ্যে যে কোণ, এটাকে বলা হচ্ছে চ্যুতি কোণ, একে আমরা ডেল্টা চিহ্ন দ্বারা প্রকাশ করছি।
এবার আমাকে ডেল্টার মান বের করতে হবে। ডেল্টার মান বের করা আমি কিভাবে করবো? খুব সহজ এখানে করাটা। আমি এখানে লিখছি ডেল্টা ইজ ইকুয়াল টু, দেখো এই কোণটা মানে কি? এই কোণটা মানে এটা একটা ত্রিভুজ, দেখে নাও এই ত্রিভুজের এটা হচ্ছে তার বহিস্থ কোণ। তার বহিস্থ কোণ মানে হচ্ছে অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টি। তাহলে এই কোণ আর এই কোণের সমষ্টি হচ্ছে এই কোণ। তাহলে এই কোণটা কত? এই টোটাল কোণটা থেকে এই কোণটা বাদ দিলে যত হয়। এবার এই টোটাল কোণটা কত? এই I1 এর বিপরীত কোণ মানে হচ্ছে I1। তাহলে এই ইউ কিউ ও হলো I1, আর এই ইউ আর ও এটা হচ্ছে I2। তাহলে এটা হচ্ছে I1 মাইনাস R1 আর এটা হচ্ছে I2 মাইনাস R2। তাহলে কত দাঁড়ালো? I1 মাইনাস R1 প্লাস I2 মাইনাস R2। এই হলো অন্তস্থ কোণ দুটো। তাহলে এই অন্তস্থ কোণ দুটো কত হচ্ছে? I1 প্লাস I2 মাইনাস অফ R1 প্লাস R2। ক্লিয়ার? এবার নেক্সট টার্গেটে আমরা যাচ্ছি। দেখো এই যে এই কোণটা দেখছি, এই টোটাল এ কিউ ও আর, এই যে চতুর্ভুজটা দেখছি, এই চতুর্ভুজে দেখো এই কিউ ও, এ কিউ ও কত হবে? 90 ডিগ্রি হবে, স্বাভাবিক, এটা একটা অভিলম্ব। আবার এ আর ও এটা কি? 90 ডিগ্রি হবে, অভিলম্ব। তাহলে এই কোণটা আর এই কোণটা মিলে হচ্ছে 180 ডিগ্রি। একটা চতুর্ভুজের টোটাল কোণের সমষ্টি হলো 360 ডিগ্রি। তাহলে নিশ্চয়ই এই কোণ এ আর কোণ ও এই দুটো মিলে কি হচ্ছে? 180 ডিগ্রি হবে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে কোণ এ আর কোণ ও এই দুটো মিলে হচ্ছে 180 ডিগ্রি। আচ্ছা, কোণ ও মানে কত? কোণ ও মানে এটা, এই কোণ ও মানে হচ্ছে দেখো 180 মাইনাস R1 প্লাস R2, কারণ এই ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। তাহলে আমি এটাকে লিখতে পারি a প্লাস 180 মাইনাস R1 প্লাস R2 ইজ ইকুয়াল টু 180। তাহলে আলটিমেটলি আমরা কি লিখছি? 180 180 কাটা, তাহলে কোণ এর ভ্যালু আসছে R1 আর R2 যোগফলের সমান। ঠিক আছে? তাহলে আলটিমেটলি কি দাঁড়ালো? I1 প্লাস I2 মাইনাস A। আশা করি বুঝতে পেরেছি এই পুরো হিসাবটা। ডেল্টা ইজ ইকুয়াল টু I1 প্লাস I2 মাইনাস A। এটাই হচ্ছে যে কোনো প্রিজম কোণের ক্ষেত্রে, যে কোনো প্রিজম কোণের ক্ষেত্রে এটাই হচ্ছে তার নিয়ম। প্রিজম কোণ, সরি, চ্যুতিকোণের ক্ষেত্রে, চ্যুতিকোণের ক্ষেত্রে মান বের করার ক্ষেত্রে এটা করা হয়। এবার আলোর বিক্ষেপণ মানে স্ক্যাটারিং অফ লাইট। আমি আগে উদাহরণ দেই, যেমন আকাশের রং নীল, আমরা জানি বিপদ সংকেত হিসেবে লাল আলো ব্যবহার করা হয়। উদয় হওয়া সূর্য বা অস্তগামী সূর্যের রং লাল হয়। এগুলো সবই কিন্তু আলোর বিক্ষেপণের জন্য হয়। আবার একই রকম ভাবে যে মেঘের রং সাদা হয়, সেটাও কিন্তু আলোর বিক্ষেপণের একটা কারণ। সেটা আমি পরে আস্তে আস্তে বলছি। দেখো এবার এই বিক্ষেপণের গল্পটা সবার প্রথম দেখেন, সবার প্রথম পরীক্ষা করেন হলো লর্ড রেলে। লর্ড রেলে সবার প্রথম এই ব্যাপারটা সবার সামনে নিয়ে আসেন। মানে অ্যাকচুয়ালি বিক্ষেপণ কিছুই না, বিক্ষেপণ হলো কিছু কণা দ্বারা আলোক রশ্মির গতিপথের যে পরিবর্তন, ঠিক আছে, সেটাকেই এক কথায় আমরা বিক্ষেপণ বলছি। সেটা মাস অ্যামাউন্ট অনেক পরিমাণে একসঙ্গে হলে সেটাকে আমরা আলোর বিক্ষেপণ হিসেবে আখ্যা দিয়ে দিচ্ছি। ঠিক, এটা কিন্তু প্রতিসরণ নয়, বিক্ষেপণ। এবার আমরা এখানে একটা, উনি লর্ড রেলে যেটা করেছেন, একটা ফর্মুলা বের করেছেন। সেখানে উনি দেখলেন যে বিক্ষিপ্ত কণা আছে, সেই বিক্ষিপ্ত কণার সাইজকে উনি বললেন x। যে বিক্ষিপ্ত কণা আছে তার আয়তনকে উনি বললেন v, এবং যে আপতিত রশ্মি আসছে সেই আপতিত আলোর বিস্তারকে বললেন a, এবং যদি বিক্ষিপ্ত আপতিত আলোর তরঙ্গ দৈর্ঘ্য বললেন ল্যামডা, এবং যে স্থান থেকে আমি, মানে যে স্থানে আমরা বিক্ষিপ্ত আলোর তীব্রতা নির্ণয় করব তার দূরত্বকে বললেন r। ঠিক আছে? এবার স্মল a হলো যে বিক্ষিপ্ত আলো, r দূরত্বে যে বিক্ষিপ্ত আলো তার বিস্তার।
এটা এ ক্যাপিটাল এ হচ্ছে আপতিত আলোর বিস্তার, আর স্মল এটা হচ্ছে বিক্ষিপ্ত আলোর বিস্তার। তা উনি সেটা দেখলেন যে কোনটার সাথে কোনটা কিভাবে নির্ভর করেন, পরীক্ষা করলেন এবং উনি এই ফর্মুলাটা বের করলেন, স্মল এ ইজ ইকুয়াল টু ক্যাপিটাল এ ইন্টু ভি আর বাই আর ল্যামডা স্কোয়ার। সেটা কখন সম্ভব? যদি এক্স ভেরি 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 লেস দেন ল্যামডা হয়, অর্থাৎ যদি ওই বিক্ষিপ্ত কণার বা বিক্ষেপক কণার যে সাইজ, সেটা যদি যে আপতিত আলো আছে তার তরঙ্গ দৈর্ঘ্য থেকে সাইজ যদি অনেকটা ছোট হয়, তাহলে এই ফর্মুলাটা কাজে লাগবে। আর আমরা জানি আপতিত আলোর তীব্রতা, যে কোনো আলোর তীব্রতা তার বিস্তারের বর্গের সমানুপাতিক। তাহলে এই যে বিক্ষিপ্ত আলোর বিস্তার পেলাম, সেটা কার সমানুপাতিক? সেটা তরঙ্গ দৈর্ঘ্যের বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে আবার আমরা জানি যে কোনো আলোর তীব্রতা কি বিস্তারের বর্গের সমানুপাতিক। তাহলে এটাকে আমি এবার ফর্ম করে লিখতে পারি ইন্টেন্সিটি প্রপোর্শনাল টু এ স্কয়ার, মানে হচ্ছে এ স্কয়ার মানে হচ্ছে এখানে প্রপোর্শনাল টু 1 বাই ল্যামডা টু দি পাওয়ার 4 তার স্কয়ার যেহেতু, তাহলে ইন্টেন্সিটি প্রপোর্শনাল টু 1 বাই ল্যামডা টু দি পাওয়ার 4, অর্থাৎ বিক্ষিপ্ত আলোর তীব্রতা আপতিত আলোর তরঙ্গ দৈর্ঘ্যের চতুর্থ ঘাতের ব্যস্তানুপাতিক। অর্থাৎ আলোর তরঙ্গ দৈর্ঘ্য যত কম হবে, ঠিক আছে, সেটাই হলো তার তীব্রতা, বিক্ষেপণের তীব্রতা তত বেশি হবে। এটাকে রেলের বিক্ষিপ্ত আলোর তীব্রতার সূত্র, স্ক্যাটারিং ফর্মুলা বলা হয়। এবার এটা পরবর্তীতে টিন্ডাল বলে একজন বিজ্ঞানী তারা এক্সপেরিমেন্টালি সেটা ভেরিফাইও করেছেন। এবার এটা থেকে আমরা খুব সহজেই এবার এই কারণগুলো কিন্তু আমরা বের করে নিয়ে আসতে পারি। যেমন আকাশের রং নীল দেখায় কেন? কারণ যে আলোক রশ্মি আসছে সূর্য থেকে, সেই আলোক রশ্মি বায়ুমণ্ডল দ্বারা যে চারিদিকে ছড়িয়ে যাওয়ার ঘটনাটা সবচেয়ে বেশি কার ক্ষেত্রে হয়? সবচেয়ে বেশি হয় বেগুনির ক্ষেত্রে, লালের ক্ষেত্রে সবচেয়ে কম। তাহলে চারিদিকে আমরা আকাশের রং দেখি কি, যে আলোটা চারিদিকে ছড়িয়ে যাচ্ছে। এবার বেগুনি বর্ণের তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম হওয়ায় তার তীব্রতা সবচেয়ে বেশি হয়, কিন্তু বেগুনি আমাদের কি চোখে সেরকম ভাবে এফেক্ট করে না। তার ফলে বেগুনির পর নীল রংটা আমার চোখে এফেক্ট করায়, এর পরবর্তীতে তীব্রতাতে চলে আসে হলো সবচেয়ে বেশি হলো নীল, যেহেতু বেগুনির পরে নীলের তরঙ্গ দৈর্ঘ্য তার চেয়ে কি কম। এবার তার ফলে তার তীব্রতা নীলের ক্ষেত্রে এমন একটা পজিশন আসে যেটা আমাদের চোখে সেন্সিটিভিটিও তৈরি করে এবং তার তরঙ্গ দৈর্ঘ্যের হিসাবে তার বিক্ষিপ্ত আলোর তীব্রতাটা অনেক বেশি, তাই আকাশের রং নীল দেখায়। ঠিক সেই কারণে অস্তগামী সূর্য লাল দেখায়, কারণ তখন সবচেয়ে কাছাকাছি পজিশনে সবচেয়ে কম লাল আলোটাই আমার চোখে এসে পড়ে, আর বাকি সব আলো বিক্ষিপ্ত হয়ে চারিদিকে ছড়িয়ে যায়, তাই সূর্যটাকে আমরা নীল দেখি। ঠিক সেই কারণে বিপদ সংকেত হিসেবে লাল আলো ব্যবহার করা হয়, কারণ লাল আলো আমাদের সবচেয়ে কম বিক্ষিপ্ত হয়ে আমার চোখে এসে পৌঁছাতে পারে। যদি নীল আলো যদি বিক্ষেপক কণার সাইজ যদি আপতিত আলো তরঙ্গ দৈর্ঘ্যের চেয়ে বেশি হয়, অর্থাৎ এক্স ভেরি ভেরি গ্রেটার দেন যদি ল্যামডা হয়, তখন কি হবে? সেই ক্ষেত্রে রেলে বলেছে যে কোনো রকম সমস্ত বর্ণের ক্ষেত্রেই বিক্ষেপণের পরিমাণ সমান হবে, সেই ক্ষেত্রে তরঙ্গ দৈর্ঘ্যের উপর নির্ভর করবে না। ঠিক সেই কারণেই দেখো আমরা যে মেঘ দেখি, সেই মেঘের মধ্যে যে কণাগুলো আছে, সেই কণাগুলোর সাইজ এই আমাদের যে আপতিত আলোর তরঙ্গ দৈর্ঘ্যের চেয়ে অনেকটাই বেশি। তাই সেই ক্ষেত্রে কি হয়, প্রত্যেকটা বর্ণই সমান পরিমাণে চারিদিকে বিক্ষিপ্ত হয়। ঠিক সেই কারণে সাদা আলো সবগুলো সমান পরিমাণে বিক্ষিপ্ত হচ্ছে, তাই এই মেঘের রং আমরা কিন্তু সাদাই দেখি। ঠিক আছে, সেটার কারণ কেন? এক্স ভেরি ভেরি গ্রেটার দেন ল্যামডা হওয়াতে। ঠিক আছে, আরো একটা কথা লর্ড রেলে বলে গেছেন যে এই বিক্ষেপণের ফলে কিন্তু আলোর আলোর তরঙ্গ দৈর্ঘ্যের কোনো কিন্তু পরিবর্তন হয় না। কিন্তু এটা পরবর্তীতে আমরা দেখব এটা কিন্তু